আজকে আমরা পড়ব 11-এর ফিজিক্যাল এডুকেশনের দ্বিতীয় অধ্যায় আধুনিক সমাজে যোগের ভূমিকা। যোগ, প্রথমেই দেখো তোমাদের হেডিং রয়েছে যোগ ভারতীয় ঐতিহ্য। তাহলে যোগ ভারত থেকেই সৃষ্টি হয়েছে এবং ভারতের প্রাচীন মুনি ঋষিরাই এই যোগের ঐতিহ্য বহন করেছে। মহর্ষি পতঞ্জলি প্রথম যোগাসনের বিভিন্ন রকম ভাগগুলি সম্পর্কে আলোচনা করেছেন এবং যোগ সম্পর্কে একটি বইও তিনি লিখেছেন এবং এর সাথে সাথে যোগের ধারণা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তাহলে যোগ কি আমরা আগে জেনে নিই। যোগ কথাটি বা শব্দটি সংস্কৃত শব্দ যুজ, দেখো এখানে লেখা রয়েছে যুজ শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে যুক্ত করা বা যোগ করা। আর যুক্ত করা কিসের সাথে যুক্ত করবে? শরীরের সাথে মনের যুক্ত করাকেই বলা হচ্ছে যোগ। তাহলে যোগের প্রকারভেদ এবার আমাদের জানতে হবে। প্রথমে এই টপিকে তোমরা জানলে পতঞ্জলি যোগের ধারণা দিয়েছেন এবং যোগ শব্দটির অর্থ কি, কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা একটু পড়বে। এরপরে তোমরা আসবে অষ্টাঙ্গ যোগের প্রকারভেদ। তাহলে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো কি কি আমরা একটু জেনে নিই। 1 নম্বর আছে নিয়ম বা ইয়ম, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই হচ্ছে আমাদের 8টা ধাপ। তাহলে প্রথম অঙ্গ হলো, এটাকে বলা হচ্ছে ইয়ম। ইয়ম কি? ইয়ম হলো সামাজিক নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে, অভ্যাস ঠিক থাকতে হবে, থেকে সমস্ত কাজকর্ম করাই হচ্ছে ইয়ম। এর মধ্যে বিভিন্ন অভ্যাস আছে। 1 নম্বর হচ্ছে অহিংসা। অহিংসা মানে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, হিংসা করা যাবে না, মারপিট করা যাবে না, কটু বাক্য করা যাবে না, ক্ষতি করা যাবে না কারুর, এটা হচ্ছে অহিংসা। এরপরে হচ্ছে সত্য। সত্য মানে সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না, এগুলোই হচ্ছে সত্যের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে আস্তেয়। আস্তেয় মানে চুরি না করা। ব্রহ্মচর্য মানে সংযম করা, ইন্দ্রগুলো সংযত রাখা। অপরিগ্রহ। অপরিগ্রহ মানে হচ্ছে সমস্ত বন্ধন ত্যাগ করা। এই হচ্ছে আমাদের ইয়মের মধ্যে বিভিন্ন ভাগগুলো। দ্বিতীয় অঙ্গ হচ্ছে নিয়ম। এই নিয়মে আমাদের অনেক কিছু পড়ে নিয়মের মধ্যে, যেরকম শৌচ। শৌচ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সন্তোষ 2 নম্বরে রয়েছে। সন্তোষ হচ্ছে তৃপ্তি পাওয়া। তপ হচ্ছে তপস্যা। স্বাধ্যায় মানে স্বাস্থ্যপাঠ। আর লাস্ট অপশনে রয়েছে দেখো 5 নম্বরে ঈশ্বর পরিধান বা ঈশ্বরের আত্মসমর্পণ, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। তৃতীয় অঙ্গ হচ্ছে আসন। এই আসন আমরা অনেক সময় করে থাকি, বিভিন্ন রকম আসন করি, যেরকম ধ্যান আসনের মধ্যে পড়ছে পদ্মাসন, বজ্রাসন, এগুলো করি। শীতলীকরণ আসন। শীতলীকরণ আসন বা রিল্যাক্সেটিভ আসন মানে শবাসন। এর মাধ্যমে কি হয়? শরীরকে রিল্যাক্স করা হয়। এরপরে হচ্ছে আরোগ্যমূলক আসন। আরোগ্যমূলক মানে রোগ প্রতিরোধমূলক আসন কিছু আছে, যেগুলো হচ্ছে পবন মুক্ত আসন, বিপরীতকরণ আসন। এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের মাল্টিপল চয়েস আসতে পারে যে ধ্যান আসনের নাম বলো দুটো, শীতলীকরণ কয়েকটি আসনের নাম বলো, আরোগ্যমূলক দুটো আসনের নাম বলো, আসতে পারে। এছাড়াও আসতে পারে কি, বলবে যে যে অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গটির নাম কি। তাহলে অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গটির নাম কি? আসন। এরকম বলতে পারে। বলতে পারে চতুর্থ অঙ্গটির নাম কি অষ্টাঙ্গ যোগে, তখন বলতে হবে প্রাণায়াম। তাহলে এই প্রাণায়াম হচ্ছে কি? শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া, এর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ, শরীরকে নিয়ন্ত্রণ করা, পরিচালিত করা, উদ্দীপিত করা, এগুলোই হচ্ছে প্রাণায়ামের বিভিন্ন ধাপ। তাহলে প্রাণায়ামের ধাপের মধ্যে প্রথম হচ্ছে পূরক। পূরক মানে হচ্ছে প্রথমে শ্বাসটাকে আমরা বা প্রশ্বাসটাকে কি করব? শরীরের মধ্যে আটকে রাখবো বা সুনিয়ন্ত্রিতভাবে গ্রহণ করাকে বোঝানো হচ্ছে কি পূরক বা পূরণ করা। দ্বিতীয় ধাপটি হচ্ছে কুম্ভক, শরীরের মধ্যে সেটাকে ধরে রাখা, দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হচ্ছে রেচক, মানে ওটা ছেড়ে দেওয়া। এরও একটা নিয়ম আছে সঠিক, যে কতটুকু পরিমাণে বা কত সময় ধরে আমরা শ্বাসটাকে নেব, কতটুকু টাইম ধরে রাখবো এবং কত সময় ধরে ছাড়বো, সেটা দেখো দেওয়া রয়েছে 1:4:2 অনুপাতে। মানে কি, যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, দেখো এখানে দেওয়া রয়েছে 10 সেকেন্ড যদি বায়ু গ্রহণ করতে আমাদের সময় লাগে, তাহলে 40 সেকেন্ড ধরে রাখতে হবে এবং 20 সেকেন্ড ধরে সে শ্বাসটাকে কি করতে হবে? ছাড়তে হবে।
তার মানে কি হলো 1:4:2 আর 2, মানে 1:4:2 এই অনুপাতে আমাদের ধরে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রাণায়ামের ধাপ। এরপরে হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে আমাদের বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় নিয়ন্ত্রণ, বর্জন, জগতের সৃষ্টি, উদ্দীপনা, গৃহীত, এগুলো পঞ্চেন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে প্রত্যাহার। এটাও পড়বে। এখান থেকে প্রত্যাহার থেকে কি আসতে পারে যে পঞ্চম অঙ্গটির নাম কি, প্রত্যাহার আসবে। প্রত্যাহার থেকে ভিতর থেকে সেরকম প্রশ্ন আসবে না, আসলে তোমাদের পঞ্চম অঙ্গটির নাম কি আসবে, প্রত্যাহার। ষষ্ঠ হচ্ছে ধারণা। এই হচ্ছে প্রত্যাহারের পরের ধাপ হচ্ছে ধারণা। তাহলে পার্থিব জয়, দেখো লাস্টের লাইনে লেখা রয়েছে পার্থিব সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য চা পাওয়া থেকে নিজে থেকে দূরে রাখা। পার্থিব মানে হচ্ছে ধরো এই যে তোমার এইটা খেতে ভালো লাগে, এই জায়গায় খেলতে ভালো লাগে, এই জায়গায় গেলে আড্ডা মারতে ভালো লাগে, এই সমস্ত চিন্তা ভাবনা বা এই সমস্ত চা পাওয়া থেকে নিজেকে দূরে রাখা। তার মানে তুমি ষষ্ঠ অঙ্গে যখনই যাবে তখন ধারণাতে যাবে, তখন তোমাকে এগুলো থেকে দূরে আস্তে আস্তে দূরে চলে যাবে, ফলে কি হবে তুমি ধারণা পজিশনে পৌঁছে যাবে। এরপরে সপ্তম অঙ্গের নাম হচ্ছে ধ্যান। দীর্ঘ সময় ধরে, কি বলেছে ধ্যান কি, আমরা অনেক সময় মেডিটেশন করি কেমন ভাবে, যে ধ্যান আমরা একই পজিশনে বা একই জায়গায় মনটাকে ধরে রাখা দীর্ঘ সময় ধরে, একেই বলা হচ্ছে এই ধ্যান। দেখো এই পরের লাইনে লেখা রয়েছে এই অবস্থায় কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে দীর্ঘ সময় ধরে মনোসংযোগ করা। আমরা চোখ বন্ধ করে একটা চোখের ওপরে যদি একটা বিন্দুকে কল্পনা করি, সেই কল্পনা বিন্দুকে যদি দীর্ঘ সময় ধরে রাখতে পারি তাহলে আমরা ধ্যানের অবস্থায় যেতে পারি। এরপরে হচ্ছে অষ্টম অঙ্গ সমাধি। তাহলে এই সমাধি অবস্থানে পৌঁছানো মানে দেহ ও মনের পূর্ণ সমন্বয় ঘটে সমাধি পর্যায়ে পৌঁছায়। মানে মন পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য এবং সমস্ত থেকে দূরে সরে যায় এবং অনেকক্ষণ ধরে এই ধ্যান পজিশনেও থাকতে পারবে সে, সেইটা হচ্ছে সমাধি পজিশন। এই অবস্থায় বা অষ্টম অঙ্গ পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন। কিছু কিছু মনীষীরা বা যোগীরা অনেক সময় পৌঁছাতে পারেন, বেশিরভাগ মানুষেরা পৌঁছাতে পারেন না। তাহলে অষ্টম অঙ্গের নাম কি আমাদের সমাধি, এটাও ইম্পর্টেন্ট। আমাদের ডিটেলসে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে অষ্টম অঙ্গের নাম কি সমাধি। এরপরে আমাদের দিয়েছে যোগের শ্রেণীবিভাগ। তাহলে যোগকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেরকম দেখো দেওয়া আছে কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, রাজযোগ, মন্ত্রযোগ, লয়যোগ, আর হচ্ছে লাস্টে রয়েছে ভক্তিযোগ। তাহলে এই যোগের শ্রেণীবিভাগগুলো নামগুলো পড়বে। এরপরে কর্মযোগ সম্পর্কে আমাদের পড়তে হবে, এইটা পুরোটা একটুখানি পড়ে নেবে। কর্মযোগটা কি তাহলে আমি একটু বলে দিই। তাহলে এমন ভাবে কর্ম করতে হবে যাতে বন্ধনের কারণ না হয়, তা যেন মোক্ষের কারণ হয়। তার মানে কি হলো, কর্ম আমি এমন ভাবেই করব যাতে সেটাতে আমি বাধা পড়ে না যাই এবং কি হবে সেটা থেকে আমি যেন মুক্তি লাভ পাই। মানে পারিপার্শ্বিক এই যোগাসন মানেই কিছু আধ্যাত্মিক ধারণা আসবে আমাদের এবং কিছু আমাদের কল্পনা আসবে। সেই কল্পনার মাধ্যমে কি করব, আমরা এই জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারবো কোন রকম নিজের লাভ ছাড়া। সেটাকেই বলা হবে কি কর্মযোগ। মানে কর্ম এমন ভাবেই করব যেটা কোনো আমি যেন সেই কর্মের মাধ্যমে যেখানে যেন বাধা না পড়ে যায়, বাধা না পড়ে গিয়ে সেখান থেকে মুক্তির পথ পায়। এটাই হচ্ছে আমাদের কর্মযোগ। তাহলে কর্মযোগে দেখো নিষ্কাম কর্মের 3টি লক্ষণ দিয়ে দিয়েছে। সর্বকর্মে ঈশ্বরের সমর্পণ, মানে আমি যে কাজটা করব সেটাকে ঈশ্বরকে সমর্পণ করব। ফল আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে ফলের যে আশা সেটা বর্জন করব, যে ফলের আশা ত্যাগ করব। এই দেখো তলায় লেখা রয়েছে পরে। তারপরে কৃতিত্ব করার অভিমান ত্যাগ করব, যে আমি যে করেছি সেটার প্রতি যে একটা অভিমান থাকবে আমাদের, সেই অভিমানটা আমরা কি করব, ত্যাগ করব। অভিমান রাখা যাবে না যে আমি একটা বিশাল বড় কাজ করে ফেলেছি, এরকম কোনো কিছু নয়। এরপর হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ হলো, এই যোগের উদ্দেশ্য হলো দেখো ধ্যানমূলক অবস্থায় আয়ত্ত করা। কি অবস্থা, ধ্যানমূলক অবস্থা আয়ত্ত করা। এই যোগে আমাদের অভ্যন্তরীণ সত্তার বিকাশ ঘটে। কি ঘটে, অভ্যন্তরীণ সত্তার বিকাশ ঘটে। শোকজনিত মোহ দূর করা, দেখো কি কি রয়েছে, জ্ঞানজনের লাভগুলো কি কি পড়তে হবে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কি হচ্ছে, শোকজনিত মোহ দূর করা, সমস্ত পাপ নষ্ট হয়, সমস্ত কর্মের ক্ষয় হয়, জ্ঞানীর কর্মবন্ধন নেই, মানে কোনো কর্মের বাধা থাকবে না। হঠযোগ কি, এই হঠযোগের মাধ্যমে শারীরিক মানুষের
শারীরিক এবং মানসিক পরিশুদ্ধতা ও ভারসাম্য লাভ করতে পারে। এই দেখো এই লাইনে লেখা রয়েছে, শারীরিকভাবে এবং মানসিকভাবে সে কি করবে, খুব ভালোভাবে সে লাইফটাকে নিয়ে চলতে পারবে, লাইফে সমস্ত রকম কাজ করতে পারবে। এই শারীরিকভাবেও সে সক্ষম হবে এবং মানসিকভাবেও সে সুস্থ থাকবে। এটা মানে এই হঠযোগের মাধ্যমেই এটা করানো হয়। এরপর হচ্ছে রাজযোগ। রাজযোগ কি? এটি হচ্ছে উচ্চতম যোগ। এটি একটি কি? উচ্চতম যোগ। রাজযোগ হলো যোগের রাজা। দেখো রাজা দিয়েছে, তার জন্যই বলা হয়েছে রাজযোগ। এই যোগের উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি সত্তার মধ্যে, ব্যক্তি সত্তা কি, মানুষের মধ্যে যে আচার আচরণ, ভালো মন্দ বিষয়, এইগুলো কি বলেছে, সুপ্ত ভাবনা যেগুলো রয়েছে সেগুলো কি করবে, মানে বিকশিত করবে। বিকশিত মানে সেগুলোকে উন্নত করবে। আর এই যোগের দুটি শ্রেণীবিভাগ রয়েছে, বহিরঙ্গ যোগ আর অন্তরঙ্গ যোগ। এগুলো তোমরা একটু পড়ে নেবে। এরপরে রয়েছে মন্ত্রযোগ। মন্ত্রযোগ মানুষের জপ, যে সমস্ত মন্ত্র যোগ করি বা জপ করা হয় সেগুলো মনের বন্ধন থেকে মুক্ত করে। যোগ আধ্যাত্মিক অভ্যাসের সঙ্গে মানুষের মনকে যুক্ত করে। আধ্যাত্মিক অভ্যাস মানে এই যে ভগবানের বিশ্বাস এবং সেই আধ্যাত্মিক যে জগৎ সের সাথে মনের যুক্ত করে এই মন্ত্রযোগ। লয়যোগ কি? লয়যোগ ক্রিয়া ও কুণ্ডলীর যোগের সামর্থক। এই যোগে আরো বেশি ধ্যানমূলক, এটা আরো বেশি ধ্যানমূলক হচ্ছে। এইগুলো কি দেখো, পরপর যে যোগের ভাগগুলো দিয়েছে এক একটার পরপর এক একটা ঘটবে। প্রথমে দেখো আমাদের ফার্স্টে আমরা পড়লাম কি, কর্মযোগ। কর্মের মাধ্যমে আমরা কি করব, সঠিক কাজ করব এবং সেই কর্মের কোনো লাভ আশা ফলের লাভ করব না, এই সমস্ত দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে মানুষের যে জ্ঞান, শোকজনিত মোহ, সমস্ত পাপ, এই সমস্ত জ্ঞানগুলো কি করব আমরা থেকে দূরে সরে যাব। এরপর আছে হঠযোগ। হঠযোগে দেখো দিয়ে দিয়েছে শারীরিক ও মানসিক পরিশুদ্ধতা, এটা বললাম। এরপরে রাজযোগ। রাজযোগে কি বললাম, এটি যোগের উচ্চতম ধারণা, এই ভাগ রয়েছে। এরপরে পড়লাম কি, মন্ত্রযোগ। তাহলে মন্ত্রযোগে কি, মন্ত্রযোগে আমরা বিভিন্ন জব যেগুলো করা হয় সেই সময় আধ্যাত্মিক ধারণা এগুলো মনের সাথে যুক্ত করছে। লয়যোগ কি করছে, সেই যে যোগ বা এটা যে ধ্যান, সেই ধ্যানটাকে আরেকটু উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে লয়যোগ। আর সবার শেষে রয়েছে ভক্তিযোগ। এই ভক্তিযোগের একটি একটি ভক্তিভাব প্রক্রিয়া, ভক্তিভাবের প্রক্রিয়া অনুসরণকারী অপরাধ বোধ, অহংকার বোধ এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত করে। তাহলে ভক্তিযোগের আবশ্যিক গুণাবলী কি কি? অভ্যাস, বিবেক, সত্য, অর্জব, ক্রিয়া, দান, দুঃখহীনতা, প্রশান্ত, এইগুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে এই হলো আমাদের যোগের 7 প্রকার যোগ, সেটা আমরা একটু পড়ে নিলাম। তাহলে যোগ কয় প্রকার, সেটা আমাদের 7 প্রকার। আর যদি বলে অষ্টাঙ্গ যোগ কয় প্রকার, তখন বলতে হবে যে 8 প্রকার। এই অষ্টাঙ্গ যোগের বিভিন্ন ধাপগুলো আগে বলেছি, এখন বললাম আমরা কি যোগ কয় প্রকার, তাহলে 7 প্রকার বলে দিলাম। এরপরের পয়েন্টে রয়েছে দেখো যোগাসনের ধারণা ও প্রকারভেদ। তাহলে যোগাসনের ধারণা ও প্রকারভেদ। যোগাসন মানে আসন, এবার আসন চলে আসলো। অষ্টাঙ্গ যোগের কত নম্বর ধাপ, দেখো এখানে দেওয়া রয়েছে 3য় নম্বর ধাপ। ঠিক আছে, তাহলে এই যে আসন, আসন আমাদের অনেক রকম হয়। তাহলে যোগাসন অনেক রকম হচ্ছে। 1 নম্বর হচ্ছে আরোগ্যমূলক আসন, 2 নম্বর হচ্ছে দেখো শীতলীকরণ আসন, আর 3 নম্বর হচ্ছে ধ্যানমূলক আসন। তাহলে আরোগ্যমূলক আসন যোগের শ্রেণীবিভাগ করে দিয়েছে, মানে এটা যোগের শ্রেণীবিভাগ না, এটা আসনের শ্রেণীবিভাগ করেছে, যোগাসনের শ্রেণীবিভাগ এটা। তাহলে যোগাসনের শ্রেণীবিভাগে কি দিয়েছে, আরোগ্যমূলক শ্রেণী আসন, শীতলীকরণ আসন, ধ্যানমূলক আসন। এটা আগেও পড়ে আসলাম আমরা, যে আসন 3 নম্বর অঙ্গ রয়েছে অষ্টাঙ্গ যোগের, সেখানে রয়েছে আসন, সেই আসনের শ্রেণীবিভাগগুলো রয়েছে। তাহলে এই শ্রেণীবিভাগগুলো কি কি, এক দেখো আরোগ্যমূলকের মধ্যে ধনুরাসন, শল্বাসন দিয়ে দিয়েছে, শীতলীকরণ, এগুলো তোমরা পড়বে, উদাহরণগুলো অবশ্যই পড়বে। এখানে দেখো পরপর দিয়ে রয়েছে ক খ গ। ধ্যানাসন বা মেডিটেটিভ আসন, এগুলো রয়েছে পদ্মাসন, বজ্রাসন, শোকাসন, শীতলীকরণ, শবাসন, এগুলো মুখস্থ করবে, এগুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে এই যে বিভিন্ন রকম আসন এবং সেগুলো কিভাবে করতে হবে এবং কি ধরনের আসন, সেগুলো পরবর্তীতে দেখো নিচে দিয়ে দিয়েছে। চিত হয়ে শুয়ে আসন, আমরা যখন চিত হয়ে শুচ্ছি, আমার হাতের তালু দুটো উপরের দিকে থাকবে, মুখ দুটো উপরের দিকে থাকবে, সেগুলো কি কি হচ্ছে দেখো, সুপ্তাসন, সুপ্ত পদ্মাসন, তারপর সর্বাঙ্গ আসন। এই যে চিত হয়ে শুয়ে আসনের অভ্যাস, এখান থেকে এই নামগুলো সবগুলো পড়বে। এখানে প্রশ্ন আসে যে চিত হয়ে শুয়ে আসন কি, উপর হয়ে শুয়ে আসন কি, মুখস্থ করতে হবে।
তাহলে এগুলো দাগিয়ে দিচ্ছি আমি, পড়বে। এরপরে মাল্টিপল চয়েস যখন করানো হবে তখন আবার এগুলো আসবে। দাঁড়িয়ে যেরকম রয়েছে বৃক্ষাসন, পদহস্তাসন, বসে বজ্রাসন, তারপরে উষ্ট্রাসন, দেখা রয়েছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং এ কি রয়েছে? বকাসন, ময়ূরাসন, এগুলো রয়েছে। সামনে ঝোঁকা, অর্ধকমলাসন, ভেকাসন, এগুলো রয়েছে। এগুলো সব পড়ে নেবে একবার করে, এগুলোর থেকেই প্রশ্ন আসবে। এরপরে রয়েছে আরোগ্যমূলক আসন। তাহলে আরোগ্যমূলক আসন আমাদের আবার কিছু কিছু দিয়ে দিয়েছে। আরোগ্যমূলক মানে কি? রোগ প্রতিরোধ করবে যে সমস্ত আসন, সেগুলোকে বলা হচ্ছে আরোগ্যমূলক আসন। এইগুলোকে আবার দুটো ভাগে ভাগ করেছে, ফিজিক্যাল আসন বা স্বাস্থ্যবান আসন, স্বাস্থ্যবান করে যে সমস্ত আসন, আর রিল্যাক্সেটিভ আসন মানে চিত্ত সহায়ক, মানে আরামদায়ক হবে একটু, এই আরোগ্যমূলক আসন। তা আরোগ্যমূলকের মধ্যে ভাগগুলো রয়েছে, দেখো গতি চক্রবৎ, গতিশীল চক্রবৎ। এর মধ্যে রয়েছে কি? সূর্য নমস্কার। আচ্ছা, পিছনে বাঁকার ভঙ্গি অনুসারে ভুজাঙ্গাসন, ধনুরাসন, আমরা পিছনের দিকে বাঁকি। 2 নম্বরে রয়েছে উল্টানো অবস্থায় ভঙ্গির শীর্ষাসন, মানে মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। পাশে বাঁকানো ত্রিকোণাসন, সামনের দিকে বাঁকানো পশ্চিমোত্তাসন। এইগুলো শুধু একটুখানি সামান্য সামান্য পড়ে নেবে। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিচ্ছি স্টার্ট দিয়ে। 1 নম্বর রয়েছে গতিশীল চক্রাসন, চক্রবতাসন, এটা হচ্ছে সূর্য নমস্কার। পেছনে বাঁকা আসন 2 নম্বরটাও ইম্পর্টেন্ট। উল্টানো অবস্থায় এটা ইম্পর্টেন্ট। আর এইদিকে রয়েছে সামনে বাঁকানো অবস্থায়, এটা ইম্পর্টেন্ট। আর দাঁড়ানোতে রয়েছে বৃক্ষাসন। এই 4টে পড়লেই তোমাদের হয়ে যাবে। এরপর রয়েছে শীতলীকরণ আসন। তাহলে শীতলীকরণ আসন কি? যেগুলো আমাদের শবাসনটাই হচ্ছে শীতলীকরণ। সমস্ত আসনের পরে মাঝখানে কি করতে হয়? শবাসন করতে হয়, যাতে আমাদের শরীরটা রিল্যাক্স থাকে। এরপরে আমাদের পরের পড়া রয়েছে কি? যোগাসন ও তার উপকারিতা। তাহলে এই বিভিন্ন রকম আসন পড়লাম, এই আসনে বিভিন্ন উপকারিতা হয়, সে কি কি উপকারিতা আছে সেগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর আসন রয়েছে দেখো পবন মুক্ত আসন। এর প্রসেস দেখো, পদ্ধতি দিয়ে দিয়েছে 1 2 3 4 করে। তাই পদ্ধতিগুলো তোমরা ছবি দেখে দেখেও বুঝতে পারবে। প্রথমে সোজা হয়ে শুতে হবে, চিত হওয়ার পর একটা হাঁটু, এইভাবে প্রত্যেকটা প্রসেস দিয়ে দিয়েছে, এইভাবে দেখে নেবে এগুলো। কিন্তু আমি আসলাম এখানে উপকারিতা, এই উপকারিতা থেকেই প্রশ্ন আসে বেশি। কি কারণে করা হয় পবন মুক্তাসন? দেখো, পেটে যাদের হজমের সমস্যা হচ্ছে, বায়ু জমে, আজীর্ণ মানে পেট ফাঁপা বা খিদে হয় না, অম্বল, কোষ্ঠকাঠিন্য, যাদের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য, সেইগুলো দূর করবে। তারপরে পেটের চর্বি কমাবে, তারপরে ডায়াবেটিস কমাবে, লিভারের দোষ কমাবে। এইগুলো সবই কি করবে? কমাবে। কে? কোন আসনটা? এটা হচ্ছে পবন মুক্ত আসন, এই যে আমাদের ফার্স্টে দেওয়া রয়েছে। তাহলে এরপরে রয়েছে উপকারিতার পরে রয়েছে বিদ্রোহ, কিছু লেখা রয়েছে। বিদ্রোহ মানে হচ্ছে এইগুলো কখন, মানে কোন কোন ক্ষেত্রে করা যাবে না। তাহলে কোন কোন ক্ষেত্রে করা যাবে না বা কোন কোন ক্ষেত্রে করা, মানে করলে বেশি ফল পাওয়া যাবে, সেগুলো আমাদের জানতে হবে। মানে বিদ্রোহ মানে কিছু টিপস দেওয়া রয়েছে। কি কি টিপস আছে দেখো, খালি পেটে 1 গ্লাস জল খেয়ে এই আসনটি করতে হবে, মানে করলে ভালো হবে খুবই। যাদের 50 বা 60 ঊর্ধ্ব বয়স বা হার্টের রোগী, তাদের কি করতে হবে? পবনমুক্ত আসন করা যাবে না। তাহলে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোনগুলো করা যাবে বা কোনটা সঠিকভাবে করার পদ্ধতি বা কোনটা করা যাবে না। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো একটা পয়েন্ট রয়েছে, এটা আমাদের জানতে হবে। তাহলে এইভাবে আমাদের এই পয়েন্টগুলো পড়তে হবে। আবার দেখো এখানে রয়েছে যে হাই ব্লাড প্রেসার রোগীর ক্ষেত্রে অথবা ডিউরিনাল আলসার রোগীর ক্ষেত্রে পবন মুক্তাসন নির্দেশ থাকে। ডান পা ভাঁজ করে পবন মুক্ত, মানে এদের ক্ষেত্রে করতে হবে, করলে খুবই ভালো, ডাক্তাররাই বলেন এগুলো করতে। এরপরে রয়েছে হলাসন। হলাসনের পদ্ধতিগুলো তোমরা একবার দেখে নেবে। এখানে রয়েছে উপকারিতা, এই উপকারিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি উপকারিতা? আমাদের কাঁধের বাত, কর্ণ প্রবাহ, কানে পুজ জমা, কানে কম শোনা, এইগুলো, সর্দি কাশি, ব্রঙ্কাইটিস, পেটের চর্বি কমানো, ভ্রূণ, আজীর্ণ, অম্বল প্রভৃতি সারাতে এগুলো খুবই সাহায্য করে। এই আমাদের হচ্ছে হলাসন। এরপরে রয়েছে আমাদের ধনুরাসন। তাহলে ধনুরাসনে আমাদের এই পদ্ধতি আবার পড়তে হবে। পদ্ধতি পড়ার পরে আমাদের এখানে আসবে উপকারিতা। তাহলে ধনুরাসনে কি হবে? মেরুদণ্ড ও পিঠের পেশির শক্তি বৃদ্ধি পাবে, স্নায়বিক দুর্বলতা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করছে, মেরুদণ্ড, কোমর, অস্থি নমনীয়তা বৃদ্ধি করবে। সীমাবদ্ধতা মানে কি?
কোন কোন রোগীদের ক্ষেত্রে করা উচিত নয়, কাদের করা উচিত নয়? উচ্চ রক্তচাপ মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারপরে স্পন্ডিলাইসিসের সমস্যা আছে যাদের, তাদের করা উচিত নয়। এরপরে রয়েছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের পদ্ধতি তোমরা সবাই করেছো কম বেশি। শুয়ে বুকের পাশে হাতটাকে রেখে মাথাটাকে আস্তে আস্তে ওপরে তোলা, খানিকটা, খুব পুরো বডি তোলা যাবে না, আস্তে আস্তে তুলতে হবে, খানিকটা তুলে ধরে রাখতে হবে পজিশনে। এটাকেই হচ্ছে কি ভুজঙ্গাসন। তাহলে এই ভুজঙ্গাসনের আমাদের কি কি উপকারিতা আছে সেগুলো জানতে হবে, এটা পড়ে নেবে তোমরা। এরপর হচ্ছে শলবাসন। শলবাসনের পদ্ধতি আর উপকারিতা, সব উপকারিতাগুলো পড়বে, আমি আর নতুন করে বললাম না। এরপরে আমরা আসি প্রাণায়ামের বিভিন্ন উপকারিতা। প্রাণায়াম আমরা পড়েছিলাম প্রথমের দিকে, দেখো এই যে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন ধাপগুলির মধ্যে কি পেয়েছি? প্রাণায়াম পেয়েছি। তাই প্রাণায়ামের বিভিন্ন ভাগগুলোর মধ্যে রয়েছে দেখো অনুলোম বিলোম। তাহলে অনুলোম আর বিলোম কি পদ্ধতি? তাহলে পদ্মাসনে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে একদম সামনের দিকে স্থির দৃষ্টি করতে হবে, চোখ বন্ধ করতে হবে। এরপরে কি করতে হবে? আমাদের একটা হাতে, ডান হাতের বুড়ো আঙুল ডান দিকের নাকের ওপরে চাপতে হবে এবং চেপে ধরে রাখতে হবে, এবং বাঁ দিক দিয়ে সেই নিঃশ্বাসটাকে নিতে হবে, ভিতরে খানিকটু ধরে রাখতে হবে, এবং অপর হাত দিয়ে অপর নাকের অপর রন্ধ্রে কি করতে হবে? প্রেসার দিয়ে ধরে রাখতে হবে, ধরে রেখে অপর রন্ধ্র দিয়ে সেটাকে ত্যাগ করতে হবে। এটাকেই বলা হচ্ছে অনুলোম আর বিলোম। এরপর হচ্ছে শীতলীকরণ, শীতলী প্রাণায়াম। আচ্ছা, অনুলোম বিলোমের উপকারিতা পড়বে। এটা ফুসফুস, হৃৎপিণ্ড এগুলোর ক্ষমতা বৃদ্ধি করে, বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখবে। এরপর হচ্ছে শীতলীকরণ প্রাণায়াম। শীতলীকরণ প্রাণায়াম কি? আমরা পুরো বডিটাকে নিঃশ্বাস সম্পূর্ণ ছেড়ে দিয়ে একবারে যতটুকু নিঃশ্বাস আমরা নিতে পারবো দুই নাক দিয়ে, ততটুকু আমাদের শরীরের মধ্যে নেব এবং ধরে রাখবো খানিকক্ষণ, ধরে রাখার পরে আস্তে আস্তে সেই নিঃশ্বাসটা আবার ছেড়ে দেবো। এইভাবে খানিকক্ষণ করতে হবে। তাহলে এই করলে কি হবে? যে উদ্বেগ, মানুষের মধ্যে যে উদ্বেগ, চঞ্চলতা, এগুলো প্রশমন হবে। প্রশমন মানে কি? কম হয়ে যাবে। মানসিক অবসাদ, ক্লান্তি এগুলো দূর হবে। সোজা ভাবে বলতে গেলে এটা বোঝানো হয় যে জোরে বা অনেক দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করার পরে দীর্ঘক্ষণ ধরে নিঃশ্বাসটাকে ত্যাগ করা বা বায়ুটাকে ত্যাগ করা, এটাকেই বলা হচ্ছে যে শীতলীকরণ প্রাণায়াম। ঠিক আছে? তাহলে দৈনন্দিন জীবনে যোগাসনের প্রভাবও আছে, যোগাভ্যাসের প্রভাব আছে। প্রভাব মানে কি কি? আমাদের জীবনে কি কি প্রভাব পড়ছে? প্রথমত দেখো পয়েন্ট রয়েছে দেহভঙ্গিমার উন্নতি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে অভ্যাসের বিভিন্ন পয়েন্টগুলি। দেহভঙ্গিমার উন্নতি হতে পারে, শারীরবৃত্তীয় প্রভাব হতে পারে। শারীরবৃত্তীয় মানে কি? শরীরের অভ্যন্তরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর, এরকম হৃৎপিণ্ড কার্যক্ষমতা, ফুসফুসের কার্যক্ষমতা, রক্ত চলাচল স্বাভাবিক রাখা, এগুলো। তারপরে দেখো শারীরবৃত্তীয় সুবিধা, দেখো অনিদ্রা দূর করা, ওজন স্বাভাবিক রাখা, হ্যাঁ, এগুলো পরপর পয়েন্ট রয়েছে, সব পড়ে নেবে। এগুলো সবই তোমরা জানো কম বেশি। রক্তচাপ নিয়ন্ত্রণ করা, হৃদস্পন্দনের হার সেগুলো কি করবে? হ্রাস পাবে বা নিয়ন্ত্রণ থাকবে। রেচনতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এইগুলোই হচ্ছে আমাদের যোগাসনের বা যোগাভ্যাসের মানে প্রভাব। এরপরে রয়েছে মানসিক প্রভাব। মানসিক প্রভাব মানে মানসিকভাবে সে অনেক চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং সে মানসিকভাবে অনেক এগিয়ে যাবে এবং সে অবসাদগ্রস্ত হবে না, সে সঠিকভাবে চলতে পারবে। এই হচ্ছে আমাদের মানসিক প্রভাব। এরপর হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব। মনোসংযোগের উন্নতি ঘটবে। তুমি যারা পড়তে বসেছো সেই পড়াটা খুব ভালো হবে, মানে পড়াশোনা করতে পারবে, একাগ্রতা বৃদ্ধি হবে। কোনো একটা কাজ করছো, ধরো পড়তে বসেছো, সেই পড়ার প্রতি যে একাগ্রতা, খানিকক্ষণ পড়ার পরে কি হয়? আমাদের অনেক সময় ভালো লাগে না, সেই ভালো লাগাটা দূর হবে। এইভাবে আমাদের যে মনস্তাত্ত্বিক প্রভাব হবে, এবং জৈব রাসায়নিক প্রভাবও হবে। গ্লুকোজ, সোডিয়াম, ভিটামিন সি সমৃদ্ধ কোলেস্টেরল এগুলো কি হবে? সব নিয়ন্ত্রণ থাকবে। চিকিৎসা স্বাস্থ্যে যোগাসনের অবদান। অনেক রকম রোগ হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়? যেরকম মানসিক যখন রোগে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন যোগাসনের বিভিন্ন রকম প্রাণায়াম, আসন এবং মেডিটেশন করলে তার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের যোগাসনের বিভিন্ন সুবিধাগুলো আছে। এরপরে আমরা এমসিকিউ গুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্ত যোগাসন পড়া হলো, এবং এর মধ্যে সংক্ষিপ্তভাবে পুরো চ্যাপ্টারটা আমি বলে দিলাম। এর মধ্যে থেকে যা যা বলেছি তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্ট করবে কোন কোন জায়গায় তোমরা আরো কোশ্চেন নিতে চাও।